আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আপনারা যেভাবে আমাদের পাশে রয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের এই যে হ্যাপাটাইটিস বি বা হ্যাপাটাইটিস কি, সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা সকলে জানেন যে সেটা কিন্তু সকলের মাঝে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। এটা নিয়ে আমাদের কথা বলাটা খুবই জরুরি এবং আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে সেই সতর্ক বার্তাটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন উনি হলেন ফিজিশিয়ান ডক্টর জয় চক্রবর্তী স্যার। আজকে স্যারের সাথে আমরা কিছুটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, আপনারা আমাদের পাশে থাকুন। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে অনেক অনেক স্বাগত পজিটিভ বার্তায়। প্রথমে যেটা জানতে চাইবো, আপনি কেমন আছেন এবং কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, ভালো আছি আমি, এবং খুবই ভালো লাগছে, খুবই কর্ডিয়াল একটা জায়গা। তো আর হ্যাপাটাইটিস, ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডেতে এটা নিয়ে আলোচনা করা তো অবশ্যই দরকার। আমাদের অবশ্যই বার্তাটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াটা দায়িত্ব আমাদের। একদম। প্রথমেই তাহলে স্যার যেটা জানতে চাইবো যে হ্যাপাটাইটিস কি? যদি আমরা মানে একটা বড় পার্সপেক্টিভে বলি যে হ্যাপাটাইটিস বেসিক্যালি কোনো রোগ না। হ্যাপাটাইটিস যখনই যেভাবেই হোক যদি লিভার ইনফেক্টেড হয় ওটাকে আমরা হ্যাপাটাইটিস বলি। এবার এটা ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বা বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে, কিন্তু হ্যাপাটাইটিস অ্যাজ এ হোল ইজ এ সিমটম। আর হ্যাপাটাইটিস যারা করে তার মধ্যে কিছু ভাইরাস আছে যেগুলো মানে রিসেন্টলি বা গত 10-15 বছর ধরে লাইমলাইটে যারা আমাদের ভীষণ ক্ষতি করছে, সেটাই আমাদের মানে সবাইকে জানানোটা আমাদের দায়িত্ব। সেটা হচ্ছে হ্যাপাটাইটিস, যেটা ভাইরাল ইনফেকশন হয়, সেটার দ্বারাই আমাদের লিভার বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেটা কিভাবে হয়ে থাকে স্যার? হ্যাপাটাইটিস অ্যাজ এ হোল যদি বলি তাহলে হ্যাপাটাইটিস 4 রকমের হয়। হ্যাপাটাইটিস এ, বি, ই এবং ডেল্টা, 4টা প্রজাতি আছে। তার মধ্যে ধরো হ্যাপাটাইটিস বি আর ই, এগুলি মেইনলি থ্রু ব্লাড যায়। যেমন ধরো ব্লাড ট্রান্সফিউশন হতে পারে, মাদার টু বেবি হতে পারে ডিউরিং ডেলিভারি, সিজারিয়ান হোক বা নর্মাল হোক। তারপর ধরো তোমার আনপ্রোটেক্টেড সেক্স হতে পারে। তারপর নিডল শেয়ারিং, যেটা আজকালকার যুগে খুবই মানে একটা ভয়াবহ চিত্র। আর ডাক্তাররা বা যারা এই হেলথ ইস্যুতে আছে ওদের কিন্তু নিডল প্রিক ইঞ্জুরি দিয়েও হতে পারে। আর বাকি যেগুলো আছে, এটা আমি বি আর ই বললাম। আর বাকি যেগুলো যেমন হ্যাপাটাইটিস এ মেইনলি জলবাহিত। আচ্ছা। জলের সাথে সাথে ওরা মানে বিভিন্ন ঘরে ঘরে পৌঁছে যায়, বা যে জল দিয়ে রান্না করা হলো তার মধ্যে যদি ও ইনফেক্টেড থাকে তাহলে খাওয়ার থেকেও হ্যাপাটাইটিস এ হতে পারে। কোনটা বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে হয়? অবশ্যই বি, কারণ বির ইনফেক্টিভিটি রেটটা দেখা গেছে যে ইভেন মানে এইচআইভি থেকেও বেশি। সেই জন্য বিটা নিয়ে আমরা বেশি মানে উদ্বিগ্ন, এবং এই জন্যই ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস বি যেটা পালন করা হয়। তো বাকিগুলোও আছে, কিন্তু হ্যাপাটাইটিস বিটাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস আমাদের জন্য। একটু স্যার বিস্তারিত জানতে চাইবো হ্যাপাটাইটিস বি সম্পর্কে। হ্যাপাটাইটিস বি একটা ভাইরাল, আমি আগেই বলেছি এটা একটা ভাইরাল রোগ। তো আমাদের শরীরে এই রুটগুলিতে সাধারণত প্রবেশ করে। তো ইনিশিয়ালি দেখা গেছে আমরা যেটা সবচেয়ে ভয়াবহ এই রোগের, সেটা হচ্ছে ইনিশিয়ালি আমরা হয়তো মানে বুঝতেই পারি না যে আমরা হ্যাপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হয়েছি। হয়তো ছোটখাটো একটা নিডল প্রিক হলো, বা যারা শিরাপথে বা ধমনী দিয়ে যারা ড্রাগস নিচ্ছে, বা মাদার অলরেডি ইনফেক্টেড কিন্তু মাদার জানে না, তো এইভাবে ও বেবির শরীরে বা একজন থেকে আরেকজনের শরীরে চলে গেল। এবার গিয়ে হয়তো একটা মাইল্ড ইনফেকশন করলো, তো অনেক সময় এটা আমরা হয়তো ওই সাধারণভাবে বলি ভাইরাল ইনফেকশন, কিছুদিন পর ঠিক হয়ে গেল, কিন্তু ও শরীরে রয়ে যায় এবং এটা মেইনলি লিভারে থাকে। এবং লিভারে সে আস্তে আস্তে নিজেকে সম্প্রসারিত করতে থাকে, অ্যাম্পলিফিকেশন বলি আমরা এটা। এবং দেখা গেছে যে যদি কোনো ট্রিটমেন্ট না হয় 20 থেকে 25 বছরের মধ্যে লিভার সিরোসিস এবং ক্যান্সার ইজ মাস্ট। তো
যখন ধরা পড়লো, যখন খুব সিরিয়াস ধরা পড়লো, তখন আর আসলে কিছু করার থাকে না। এই জন্যই আমাদের এটা ইম্পর্টেন্ট যে আমাদের আগে থেকেই এটা জানতে হবে যে কিভাবে আমরা এটাকে প্রতিহত করতে পারি। তাহলে স্যার আমরা কি করে বুঝবো যে একটা রোগীর বা একটা ব্যক্তির তার হেপাটাইটিস বি হয়েছে, মানে লক্ষণগুলো কি কি হতে পারে? লক্ষণ বলতে কোনো সাধারণ লক্ষণ আমি প্রথমে বললাম যে কিছুই না থাকতে পারে। আচ্ছা। দ্বিতীয়ত ধরো লিভার ইনফেকশনে যেগুলি হয়, জ্বর আসতে পারে, গায়ে গায়ে জ্বর, জন্ডিস ডেভেলপ করতে পারে, তখন ইউরিনটা হয়তো ইউলিশ হলো, চোখের স্ক্লেরা ইউলিশ হলো, বমি ভাব, এগুলি থাকতে পারে। আর সাধারণত আমরা আজকাল কি করি যে বোঝার জন্য, যেমন ধরো কোনো প্রেগনেন্ট লেডি যদি আসলো গাইনোকোলজিস্টের কাছে হোক বা ফিজিশিয়ানের কাছে হোক, আমরা প্রথমে ওদেরকে স্ক্রিন করে নিই, একটা ব্লাড টেস্ট করি। হ্যাঁ, ব্লাডে HbS মানে অ্যান্টিজেন পজিটিভ আছে কিনা। যদি পজিটিভ হয় তাহলে কিন্তু সেই পেশেন্টকে আমরা আলাদাভাবে যে গাইডলাইনটা আছে ওই গাইডলাইনে চলতে হবে। এবার নেগেটিভ হলে ইটস ওকে, কোনো টেনশন নেই, কিন্তু আগে এটা ছিল না। ফলে মাদারও জানতো না যে ওর ভিতরে অলরেডি হেপাটাইটিস বি আছে, ফলে ডেলিভারির সময় এটা বেবির শরীরে চলে যেত। তো এখন এটা কিন্তু মাস্ট। আরেকটা জিনিস যেটা আমরা করি, তুমিও হয়তো দেখে থাকবে যে আমরা এনি সার্জারি, মেজর হোক মাইনর হোক, ইভেন টুথ এক্সট্রাকশন হোক, আমরা কিন্তু হেপাটাইটিস বি সি এগুলি টেস্ট করে নিই। কারণ ধরো পেশেন্ট কিচ্ছুই জানে না, ঠিক আছে, এবার ও গেল, আমরা দাঁতটা এক্সট্রাক্ট করলাম, সামহাও এই ম্যাটেরিয়ালটা আরেকটা পেশেন্টের শরীরে গেল, সাথে সাথে ও ইনফেক্টেড হয়ে গেল, কিন্তু ও বুঝতে পারবে না, বা ওই নিডলটা সামহাও ওই ডক্টর বা যে আছে হেলথ পার্সোনাল যে আছে, হয়তো নিডল প্রিক হলো, ও হয়ে গেল পজিটিভ। ফলে আমরা আগের থেকে এগুলি আজকাল মানে রুটিনলি স্ক্রিন করি। যখনই মানে কোনো ডাক্তারের কাছে গেল বা কোনো সার্জারি হবে বা ইভেন টুথ এক্সট্রাকশন হবে, আমরা হেপাটাইটিস বি সিটা কিন্তু টেস্ট করে নিই, কারণ এগুলো সাধারণত ব্লাড বর্ন। ফলে পেশেন্ট হয়তো জানেই না যে ওনার অলরেডি উনি পজিটিভ, কারণ উনি সুস্থ, কিন্তু ভিতরে ভিতরে ক্ষতি করছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা আগে থেকে স্ক্রিন না করি, বোঝার কোনো উপায় নাই যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলার আছে কি নেই। ফলে ওনার থেকে কিন্তু আরেকজনের পেশেন্টের বা ডাক্তারের বা হেলথ পার্সোনালেরও এটা সংক্রমিত হতে পারে। তাহলে স্যার এই যে হেপাটাইটিস বি আক্রান্ত যে ব্যক্তিরা রয়েছে, এই যে আমরা অনেকে মনে করি যে হেপাটাইটিস বি এর যে আক্রান্ত ব্যক্তিরা রয়েছে তাদের সাথে আমরা কথা বললে, একসাথে বসে খেলে, হাত মেলালে সেটা আমাদের শরীরে এসে চলে আসতে পারে, সেটা কি সত্যি? না, একদমই সত্যি না। কারণ আমি বারবারই বলছি, এটা আইদার মাদার টু বেবি, অর যদি ব্লাড মিক্সিং হয়, অর যদি আনপ্রোটেক্টেড সেক্স হয়, অর নিডল প্রিক হয়। ফলে আমি কাউকে ধরলাম বা হাত করলাম বা একই সাথে খেলাম, তাতে যাওয়ার কোনো চান্সই নেই। কারণ আমার হাত দিয়ে যদি মুখেও যায়, ও মরে যাবে, হি ক্যানট সার্ভাইভ। কারণ হেপাটাইটিস বি আমাদের যে স্টমাকে যে অ্যাসিড আছে, ওটাতে ও সার্ভাইভ করতে পারে না, ওর ব্লাডেই যেতে হবে। স্যার আমাদের কিন্তু এই হেপাটাইটিস বি নিয়ে এই যে আমাদের যে টিকা রয়েছে, সেই টিকা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক ভুলভ্রান্তি ধারণা রয়েছে, সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, ভুল ভ্রান্তির কোনো জায়গা নেই। আমাদের যে টিকা রয়েছে এই মুহূর্তে, এটা মোর দেন 90% প্রোটেকশন দেয়, এবং এটা আমাদের যে শিডিউল আছে সেই শিডিউলে অবশ্যই দিতে হবে এবং সবাইকে দিতে হবে। যারা এখন জন্ম নিচ্ছে ওদের তো আমরা অলরেডি গভর্নমেন্টের যে ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে তার মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু যারা সামহাউ দেয়নি ওদেরকে আমি বলবো ইমিডিয়েটলি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট। এটা খুবই একটা অল্প দামে হয় এবং হসপিটালেও হয়, গভর্নমেন্ট হসপিটালে হয়। যদি এটা নেগেটিভ হয় তখন 3টে ডোজ অবশ্যই নেওয়া উচিত, কারণ এটা লাইফ লং ইমিউনিটি দেবে। স্যার আর কি কি সতর্ক বার্তা রয়েছে? কারণ আমাদের দর্শকরা যারা রয়েছেন, বলতে গেলে আমাদের বেশিরভাগ আমাদের প্রত্যন্ত এলাকার মায়েরা বোনেরা রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি প্রথমেই বলি যে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি বারবার বলছি যে মাদার টু বেবি প্রিন্যাটাল যে ট্রান্সমিশনটা, এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। কারণ একটা বেবি জন্ম গ্রহণ করলেও পজিটিভ হয়, ও জানে না, ওর মাও জানে না, ডক্টরও জানে না যে ও পজিটিভ। So by this time of 20 or 25 years, he or she will be landed with cirrhosis or liver cancer.
সো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যারা অলরেডি হসপিটালে যাচ্ছেন বা যারা শুরুতেই যারা মানে ফার্স্ট ট্রাইমেস্টার যেটা বলি প্রথম 3 মাস প্রেগনেন্সি আসার পর যারা যাচ্ছেন ওদেরকে তো রুটিনলি করা হচ্ছে টেস্ট, হেপাটাইটিস টেস্ট রুটিনলি করা হয়। যারা একটু প্রত্যন্ত এলাকায় আছেন এখনো মানে সেরকম এই রোগটা সম্বন্ধে ধারণা নিয়ে আমি ওনাদেরকে বলবো প্রেগনেন্ট হওয়ার 3 মাসের মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ যদি মাদার যদি বাই চান্স মানে আমরা পাই অনেক মাদার পজিটিভ কিন্তু মাদার জানে না, তো যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা একটা প্রোটোকল মেনে এই মাদারকে আমরা পুরো প্রেগনেন্সিটা ফলো আপ করি এবং ডেলিভারি হওয়ার 12 ঘন্টার মধ্যে বেবিকে 2টো ইনজেকশন দিতে হয়, একটা ভ্যাকসিন একটা ইমিউনোগ্লোবুলিন, এবং এটা দিলে পরে কিন্তু মোর দেন 90% বেবি কিউর হয়ে যাবে। সো ওয়াই শুড নট উই টেক দিস চান্স? হ্যাঁ, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাতে বেবিকে যেরকম আমরা সুস্থ রাখতে পারছি সেক্ষেত্রে মাদারও যদি থাকে অলরেডি তখন আমরা ধরা পড়ে গেল, তখন মাদারকে আমরা চিকিৎসা করতে পারছি। কারণ আজকাল চিকিৎসাও বেরিয়েছে, টেস্ট করে করে আমরা চিকিৎসা করি, কিন্তু এটাও মনে রাখতে লাগবে যে চিকিৎসায় কিন্তু 100% কিউর হয় না, কিন্তু চিকিৎসা করে আমরা রোগটাকে দমিয়ে রাখতে পারি যাতে লিভারকে সে ক্ষতি করতে না পারে। কারণ আমাদের মেইন টার্গেট হলো যাতে লিভারের ওই কন্ডিশন অবধি না যায় যেখানে সিরোসিস ডেভেলপ হবে বা ক্যান্সার ডেভেলপ করবে। আর দ্বিতীয়ত তো যেগুলি নিয়ে আমরা সারাক্ষণই কথা বলছি যে এই যে নিডল শেয়ারিং, ড্রাগ অ্যাবিউজ যারা করছে, 4-5 হয়তো একটা নিডল, এবার একজন যদি ইনফেক্টেড হয় মানে পুরো ওই সার্কেলটাই ইনফেক্টেড হয়ে গেল, এবং ওরা যেহেতু আইসোলেটেড থাকে ওরা কখনো ডাক্তারের কাছে যেতে চায় না, ফলে নেক্সট যারা ওদের সাথে মিশবে ওরাও পজিটিভ হবে, ফলে এইভাবে কিন্তু এটা একটা চেইনের মতো বাড়তে থাকবে। সো ওই সাইকেলটা কিন্তু ব্রেক করতে হবে আমাদের, যদি আমরা পাড়ায় বা ইয়েতে যদি এই সেটা তৈরি করতে পারি যে কোনোভাবেই যাতে ড্রাগস অ্যাবিউজ না হয়। আমরা যদি কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প করি তাহলে হয়তো সেই ক্যাম্পের মাধ্যমে হয়তো সকলকে বোঝানো যাবে। হ্যাঁ, এবং চলছেও ক্যাম্প চলছেও, এবং আরেকটু বেশি করতে লাগবে আমাদেরকে, আরেকটু বেশি পজিটিভ হতে হবে। কারণ এখন কিন্তু স্যার দিন দিন কিন্তু এই ড্রাগস বা নেশা কারবারিদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, এবং তাদের মধ্যে কিন্তু সেই রোগটা আরো বেশি করে ছড়িয়ে পড়ছে। তো আমাদের সেই সতর্ক বার্তাটা সবখানেই আমাদের দেওয়া দরকার। অবশ্যই, না হলে কিন্তু এই রোগটাকে আটকানো খুব মুশকিল, কারণ যেহেতু ও সাইলেন্ট কিলার, এমন না যে আমার ভিতরে ঢুকলো 10 দিনের মধ্যেই আমার খুব সিরিয়াস, যেমন ম্যালেরিয়া ঢুকলে ম্যালেরিয়া হবেই, কিন্তু ও তো মানে ডরমেন্ট থাকে, ওর ভেতরে গিয়ে হয়তো কাউকে সাধারণ একটা রোগ করলো বা কাউকে সাধারণ একটা জন্ডিস, কিন্তু তারপরে কিন্তু আবার ও সেটেল করে যায়, কিন্তু আস্তে আস্তে পুরো লিভারকে ক্ষতি করতে থাকে, এবং যখন ধরা পড়ে তখন আর কিছু করার থাকে না। সো মেইন ইজ দ্য প্রিভেনশন। এই ক্ষেত্রে ভ্যাকসিন ইজ দ্য মাস্ট। তুমি যেটা বলছিলে যে ভ্যাকসিন নিয়ে অনেকের অনেক ধারণা, কিন্তু আমি বলবো ভ্যাকসিন ইজ ভেরি ভেরি এফিশিয়েন্ট, এবং উই মাস্ট টেক, কিছুই না জাস্ট একটা ব্লাড টেস্ট করে দাও। আচ্ছা স্যার, আপনি কি বলছেন তাহলে সব বয়সেই এই দেখা দিতে পারে হেপাটাইটিস? হ্যাঁ, অবশ্যই যে কোনো বয়সে দেখা দিতে পারে, যে কোনো বয়সে যদি ভ্যাকসিনেটেড না হয়, কারণ একবার ভ্যাকসিন দিলে মোটামুটি ধরো নেক্সট 50 ইয়ার্স মানে ইমিউনিটি থাকে শরীরে, এবং আমার ইমিউনিটি কতটা আছে এটাও টেস্ট করার আজকাল অপশন আছে, ব্যবস্থা আছে। তো আফটার 50 ইয়ার্স আই ক্যান টেস্ট অলসো। সো এটা আবার ভেবে লাভ নেই 50 বছর পরে কি হবে, কিন্তু আমি যেটা বলছি যে এখন যদি যারা হয়তো বয়স্ক আছে ওই সময় এতটা এটা নিয়ে এতটা মানে সরগরম ছিল না সবাই, ওনাদেরকেও কিন্তু দিয়ে দেওয়া উচিত ভ্যাকসিনটা, কারণ উই ডোন্ট নো কিভাবে কখন যে আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস এখন অবশ্য কমে গেছে, যেমন আগে ব্লাড ব্যাংক থেকে যে ব্লাড যেত সেটা অনেক সময় হয়তো তাড়াহুড়ো বা ইমিডিয়েট দিতে হবে ব্লাড, উইদাউট স্ক্রিনিং যদি ব্লাড গেল, ওই ব্লাডে যদি হেপাটাইটিস বি ভ্যাকসিন থাকে ভাইরাস, তাহলে কিন্তু আবার যে ব্লাড পেলো তার মধ্যে হয়ে যায়। ফলে এখন কিন্তু আগের থেকেই স্ক্রিন করে তারপরে ব্লাডটাকে রাখা হয়, ফলে সমস্ত কিছুই চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিন্তু বাড়ছে। এবং এই মুহূর্তে 300 মিলিয়ন পিপল আর ইনফেক্টেড অল ওভার ওয়ার্ল্ড। তো 300 মিলিয়ন ইজ নট এ ম্যাটার অফ জোক। 300 মিলিয়নের মধ্যে তুমি ধরতে পারো যে নট লেস দেন 200 million will be landed with cirrhosis and cancer. So it is a big issue. স্যার, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের কি কোনো খাওয়া দাওয়ায় কোনো পরিবর্তন করা উচিত? ইনফ্যাক্ট খাওয়া দাওয়ার সাথে ওর কোনো সম্পর্ক নেই, কিন্তু মেইন যেটা হলো সাপোজ
সামহাউ কেউ এটা হয়ে গেল সামহাউ। এবার দেখা গেছে যে যদি মানে নর্মাল ব্যক্তি হয়, মানে আমি বলছি নর্মাল ব্যক্তি এই কারণে, ধরো এবার কারোর যদি কোনো ইমিউন ডিজিজ থাকে, কারোর HIV রইলো, তার তো ইমিউনিটি এমনিতেই খারাপ, ফলে তখন আরো বেশি হবে, ফ্লেয়ার আপ বেশি হয়। নর্মাল ব্যক্তির ধরো কারোর সামহাউ গট ইনফেক্টেড। এবার সাধারণত দেখা যায় যে যদি ভালো ইমিউনিটি থাকে, বাই 6 মান্থ হি বিকাম ওকে। হ্যাঁ, আমরা টেস্ট করে দেখি 6 মাস পরে যে HBsAg মানে হেপাটাইটিস অ্যান্টিজেনটা পজিটিভ আছে কিনা। যদি দেখা যায় যে নেগেটিভ, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার 6 মান্থ বাদে একটা টেস্ট করা। যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু ফলো আপ রাখতে লাগবে যে তার লিভার কন্ডিশন কি ওই মুহূর্তে, LFT করি যেটা আমরা লিভার ফাংশন টেস্ট, তার হেপাটাইটিস বি DNA এস্টিমেশন, মানে হেপাটাইটিসের ভাইরাসের পরিমাণ কতটা আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার যদি দেখা যায় যে ইট ইজ মোর দেন 2 lakhs, তাহলে আমাদের ওই অ্যান্টিভাইরাল থেরাপি আছে, এগুলি শুরু করতে হবে। এবার যদি দেখা যায় যে না ততটা নেই, উই ক্যান স্টিল ওয়েট উইদাউট মেডিসিন। কিন্তু যদি কেউ মনে করে যে না আমার তো এখন ভালো, আর কিছু করতে হবে না, হি লস দ্য ফলো আপ, তাহলে কিন্তু আবার প্রবলেম। 6 মান্থ বাদে বাদে টেস্ট করে করে যদি দেখা যায় যে এমন 2-3টে টেস্ট আমরা করলাম 6 মান্থ বাদে বাদে, কিন্তু সব নেগেটিভ, কোনো হেপাটাইটিস জার্ম নেই, তাহলে ই উইল বি ওকে। নট নেসেসারিলি যে ওকে সারা জীবনই করতে হবে। কিন্তু যদি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা একবার পজিটিভ হয়ে 6 মাসের মধ্যে নেগেটিভ যদি না হয়, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট দেম ব্যাক ইনটু নেগেটিভ স্টেট। সেই ক্ষেত্রে মানে একটা ক্রনিক ফলো আপে যেতেই লাগবে। নট নেসেসারিলি মেডিসিন লাগবেই, কিন্তু যদি দেখা যায় যে না হেপাটাইটিস DNA ভাইরাস যে এস্টিমেশন হয় ওটা বেশিই থাকছে, বা ওনার লিভার ফাংশন টেস্ট খারাপ আসছে, আরো কিছু টেস্ট আছে সোনোগ্রাফি, ইলাস্টোগ্রাফি, এগুলি আমরা করি, যদি দেখা যায় যে লিভারকে ক্ষতি করছে, তাহলে আমাদের লং টার্ম অ্যান্টিভাইরাল থেরাপিতে যেতে হয়। হ্যাঁ, গেলে কি হয় যে না এমন না যে আমি যেহেতু শুরু করেছি হয়তো উনি 2 বছর বাদে নেগেটিভ হবে, নট নেসেসারি, নেগেটিভ নাও হতে পারে, কিন্তু ভাইরাস যে ক্ষতিটা করছিল লিভারকে ও সেটা করতে পারবে না। তো আমাদের তো টার্গেট এটাই, যদি প্রথম টার্গেট হলো যেন না হয়, তার জন্য ভ্যাকসিন, যদি বাই চান্স হয়ে যায় তাহলে যেন লিভার ক্ষতি না হয়। তো উইল কন্টিনিউ দ্য মেডিসিন, এবং গভর্নমেন্ট থেকে আজকাল এটা কিন্তু ফ্রি অফ কস্ট দেওয়া হয়। আচ্ছা, সো ইটস এ ভেরি গুড। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন। এবং আপনাকে বলি, আমাদের যে এই পজিটিভ বার্তা, আমরা সব সময় চাই সমাজে আমরা ইতিবাচক বার্তা পৌঁছতে। সমাজটা কতটুকু সুন্দর, কারণ এখন স্যার চারিদিকে নেগেটিভিটি ভরে গেছে। মোবাইলটা খুললে নেগেটিভিটি, বিভিন্ন ধরনের, যেদিকে তাকাবেন সেদিকেই নেতিবাচক ব্যাপার ছাড়া ইতিবাচকটা খুব কমই রয়েছে। তাহলে আমরা স্যার, আমরা সবসময় চাই আমরা পজিটিভ বার্তা, আমরা যেন সকলের ঘরে ঘরে সেই ইতিবাচক বার্তাটা পৌঁছতে পারি, এবং আমাদের যে বিভিন্ন সচেতনমূলক বার্তা রয়েছে সেগুলো যেন আমরা একটা মানুষের পাশাপাশি যেন আমরা আরো সকলের জন্য আমরা সেই সতর্ক বার্তা তাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের কাছে যেন আমরা একটি সুন্দর এবং সুস্থ সমাজ তাদের হাতে আমরা উপহার দিতে পারি। সেই উদ্দেশ্যে আমাদের এই পজিটিভ বার্তা। অবশ্যই, এটা খুবই ভালো। এই পজিটিভ বার্তা নিয়ে আপনার কি মত রয়েছে, এবং আপনি দর্শকদের কি বলতে চান? হ্যাঁ, এটা খুবই একটা মানে নামও পজিটিভ বার্তা, ডেফিনেটলি ইট ইজ এ পজিটিভ অ্যাপ্রোচ। কারণ আমরা জানি যে আমরা আমাদের যে সারাউন্ডিংস সেটা খুবই ছোট, কিন্তু তার বাইরেও প্রচুর মানুষ থাকে না, সবাই যে সবকিছু জানবে নট নেসেসারিলি। এখনো যদি তুমি ডায়াবেটিস নিয়ে কথা বলো, আমরা প্রায় ডায়াবেটিস নিয়ে মানে টকশো করি বা মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, এখনো ম্যাক্সিমাম মানুষের একটাই ভয় যে ইনসুলিন খুব খারাপ, ইনসুলিন নিলে সারা জীবন নিতে হবে, আর দ্বিতীয় হলো মাটির নিচের কিছু খাওয়া যাবে না। আজকে আমি 2026-ও কিন্তু একই কথা বলছি, 2000 সনেও সেম জিনিসটাই ছিল, এখনো আছে। তো আরো বেশি মানে পজিটিভ বার্তার মাধ্যমে বা যে কোনো বার্তার মাধ্যমে এইগুলির সম্পর্কে ধারণা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ শুধু আসলো মেডিসিন লিখে দিলাম, আসলো ইনসুলিন লিখে দিলাম, ইট ওয়ন্ট ওয়ার্ক। কারণ মানুষের জানতে হবে যে কেন হচ্ছে, আমি কি নিয়ে সাফার করছি, কি করতে হবে না করতে হবে। সো এগুলি জানাটা খুব দরকার, এবং এটা জানতে গেলে ইন্টারঅ্যাকশন এবং এই ধরনের প্রোগ্রামের ইম্পর্টেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আপনার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় Thank আমাদের এই you পজিটিভ so বার্তাতে much. দেওয়ার জন্য। এবং আমরা এই অনুষ্ঠান কিন্তু আর দীর্ঘায়িত করছি না, আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সতর্ক বার্তা নিয়ে আমরা পৌঁছে যাব আপনাদের ঘরে ঘরে। নমস্কার। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।